আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক, অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে আলোচনা। ৩ দফা দাবিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ, বাড়ি ভাড়া ভাতা ৫% বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর সীমিত আকারে আমদানি পণ্য খালাস চলছে, দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টায় কর্তৃপক্ষ। এবং দেশ গড়তে রাজনীতিবিদদের ঐক্য ধরে রাখতে মির্জা ফখরুলের তাগিদ, মানব কল্যাণে কাজ করে ক্রান্তিকাল কাটানোর পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ৩ দফা দাবিতে আন্দোলনের নবম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। শিক্ষকদের আমরণ, অনশন ও অবস্থান কর্মসূচিও চলছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন লায়লা নওশিন, সরাসরি যাচ্ছি তার কাছে। নওশিন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানতে চাই। এখন যেহেতু দুপুর 2টা বাজে, এখন কিন্তু এই মুহূর্তে আন্দোলন কিছুটা একটুখানি শিথিল হয়েছে, কারণ নামাজ এবং দুপুরের খাবারের বিরতি দিয়েছে। তারপরেও কিন্তু শিক্ষক যারা অবস্থান করছেন তারা কিন্তু শহীদ মিনারে জমায়েত হয়ে এখনো স্লোগান দিচ্ছেন। এবং সারা বাংলাদেশের 64টি জেলা থেকেই কিন্তু এমপিওভুক্ত যে বেসরকারি শিক্ষক কর্মচারীরা আছে তারা কিন্তু এই ঢাকায় আসছেন তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি প্রজ্ঞাপন আদায়ের জন্য। এবং গতকাল সকলেই জানে, গতকাল তাদের যে বাড়ি ভাড়া 5% করে সরকারি যে সিদ্ধান্ত একটা দিয়েছিল 5% করার জন্য, সেই সিদ্ধান্ত কিন্তু তারা মেনে নেয়নি, প্রত্যাখ্যান করেছেন। এবং সেই তাদের যে 3 দফা দাবি, একটি হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারী উৎসব ভাতা 75%। এটা করার দাবি তারা এই 3 দফা দাবি আসলে মেনে না হলে তারা শহীদ মিনার ছেড়ে যাবেন। এবং শিক্ষকরা গত 9 দিন ধরে যে আন্দোলন করছে, এই আন্দোলনে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদেরকে সংহতি প্রকাশ করেছে। আজকে সকালে বিএনপির একজন নেতা তিনি এসে আলমগীরের পক্ষ থেকে তাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে সরকার যে 5% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে শিক্ষার্থীদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং সেই সাথে আরও বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদেরকে এসে এরই মধ্যে সংহতি প্রকাশ করেছেন। এবং সারা দেশ থেকে শিক্ষকরা আসছেন, তারা বলছেন যে টানা 9 দিন ধরে তারা আন্দোলনে যোগদান করছেন। শিক্ষার্থীদের কিন্তু 9 দিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। সামনে বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষার আগে তাদের যে ক্লাস পরীক্ষাগুলো বন্ধ রয়েছে, তার জন্য কিন্তু তাদের শিক্ষাক্রমটাও কিন্তু বিঘ্নিত হচ্ছে। তো এটা কিন্তু একটা বড় আশঙ্কার ব্যাপার। সেজন্য শিক্ষকরা বলছেন যে তারা আসলে দ্রুত শিক্ষার্থীদের মাঝে ক্লাসে ফিরে যেতে চান, তার জন্য তার যে 3 দফা দাবি, তারা বলছেন তাদের এই যৌক্তিক দাবি যেন মেনে নেওয়া হয়। এর আগেও তারা এই দাবিগুলো নিয়ে এসেছিল, তখন বিভিন্ন সময় সরকার আসলে তাদেরকে আশ্বাস দিয়েছিল। তারা আসলে এবার কোনোভাবে কোনো আশ্বাস তারা চান না, তারা আসলে প্রজ্ঞাপন নিয়েই দ্রুত ঘরে ফিরতে চান। এবং এই টানা 9 দিন ধরে শহীদ মিনারে তারা যে অবস্থান করছেন, তাতে কিন্তু তাদেরও নানা ধরনের অসুবিধা হচ্ছে। সেই সাথে ক্লাস পরীক্ষা যে বন্ধ রয়েছে, সেটাও একটা বড় ব্যাপার। এই জন্য গতকাল শিক্ষা উপদেষ্টা তাদেরকে দ্রুত ক্লাসরুমে দাবি 5% যে বাড়ি ভাড়া বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিল, সেটা মেনে নিয়ে তাদেরকে স্কুলে ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তারা প্রত্যাখ্যান করেছেন। তাদের আসলে তাদের যে দাবি, 3 দফা দাবি, তার ব্যাপারে অনড়। এবং আমরা যেমনটি শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদের দাবি মেনে না হওয়া পর্যন্ত, কোনোভাবেই তারা আসলে মেনে না নেওয়া পর্যন্ত ঢাকা ছেড়ে, অর্থাৎ শহীদ মিনারের প্রাঙ্গণ ছেড়ে তারা আসলে যাবেন না। তারা এমনটাই বলেছেন এখান থেকে শিক্ষকরা। আর বিকেল 3টার দিকে এখানকার যিনি এই আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি বিকেল 3টার দিকে সাংবাদিকদের সবশেষ যে তাদের আগামীকালের যে কার্যক্রমটি হবে, সেই যে কর্মসূচি তারা সাংবাদিকদের জানাবেন। হৃদয়। নওশিন, ধন্যবাদ। প্রিয় দর্শক, লায়লা নওশিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শহীদ মিনার থেকে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনার পর বিকল্প পথে সীমিত আকারে আমদানি করা পণ্য খালাস কার্যক্রম চলছে। এ নিয়ে জানতে পরাগ আজিমের কাছে যাচ্ছি, তিনি বিমানবন্দরে আছেন। পরাগ, সীমিত আকারে পণ্য খালাস করা হচ্ছে, তো সার্বিক কি পরিস্থিতি আপনি দেখছেন আসলে সেখানে? কার্গো ভিলেজ রয়েছে, এটির ৯ নম্বর গেট দিয়ে আসলে গতকাল রাত থেকেই পণ্য আমদানি সীমিতভাবে শুরু হয়েছে। গতকাল রাতে 3টি প্রতিষ্ঠানের পণ্য ইতিমধ্যেই আমদানি হয়েছে এবং আজকে দুপুর 1:30টার দিকে চট্টগ্রাম ইপিজেড এর আরেকটি প্রতিষ্ঠান, যেটার নাম ইয়াঙ্গুন গ্রুপ, তারা তাদের পণ্যটি খালাস করেছে দুপুর 1:30টার দিকে। আমরা সেখানে ছিলাম এবং তাদের সাথে আমরা কথাও বলেছি। তারা সেটি গ্রহণ করেছেন এবং তাদের কার্গোতে করে তারা সেটি চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে গিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক কমার্শিয়াল মোহাম্মদ লুৎফর রহমান, তিনি আমাদেরকে সাক্ষাৎকারে যেটি বলেছেন যে যেটি আমদানি হলো আজকে 1:30টার সময় এবং আরো কিছু প্রতিষ্ঠানের পণ্য এই ৯ নম্বর গেট দিয়ে, যেটি বিকল্প গেট হিসাবে এখন ব্যবহৃত হচ্ছে, সেই গেট দিয়ে আরো কিছু পণ্য আজকে বের হবে। উনি সময়টা বলতে পারেননি, কিন্তু বলেছেন যে পাইপলাইনে রয়েছে আরো কয়েকটি প্রতিষ্ঠানের পণ্য এই গেটের মাধ্যমে আমদানি হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে দুর্ঘটনা হলো মূল যে গেটে, এবং যেটাতে মূলত বিজিএমই এর ক্ষতি হয়েছে সবচাইতে বেশি, গার্মেন্টস মালিকদের। তো ওই জায়গায় যেহেতু এখন পুরোপুরি বন্ধ আছে, এখন বিকল্প ৯ নম্বর গেট দিয়েও হয়, তবে সেটি দিয়েই এখন মূলত স্বাভাবিক করার চেষ্টা রাখা হচ্ছে। এবং আজকে আসলে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে ঢাকা কাস্টমস হাউসে আজকে সকালে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এর মধ্যে কাস্টমস কমিশনার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন এবং সিএনএফ এজেন্ট, তাদের সম্মিলিত একটি বৈঠক হয়েছে এবং তারা কিভাবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা যায়, আমদানি পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং বলছেন। এবং আরেকটি বিষয়, সর্বশেষ যে বিষয়টি, ক্ষতিপূরণের যে আসলে ক্ষতির বিষয়টি, যে কতটুকু ক্ষতি হয়েছে, সেটার জন্য কিন্তু আসলে কমিটি, বিভিন্ন প্রতিষ্ঠানই কমিটি করেছে ক্ষতির পরিমাণ এবং ক্ষতির কারণ নির্ণয় করতে। তো তারা কিন্তু কাজ করে যাচ্ছে। ক্ষতি কতটুকু হয়েছে এই মুহূর্তে আসলে বলা সম্ভব হয়নি কারো পক্ষে। আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছেন যে ক্ষতি নিরূপণের জন্য যেরকম বিজিএমই একটি ফরম্যাট দিয়েছে, যে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে তারা বলেছেন যে কার কতটুকু ক্ষতি হয়েছে তাদেরকে জানানোর জন্য, এবং সেই প্রেক্ষিতে তারা একটি সম্মিলিতভাবে একটি ক্ষতি বিষয় প্রকাশ করবেন, কতটুকু ক্ষতি হয়েছে। তেমনই ভাবে কয়েকটি প্রতিষ্ঠান তারা পর্যালোচনা করছে। আমরা হয়তো 2-1 দিনের মধ্যেই সম্ভব আসলে কতটুকু ক্ষতি হয়েছে সেই বিষয়টা একটু জানতে পারবো। পরাগ, ধন্যবাদ। প্রিয় দর্শক, পরাগ আজিম বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ করতে হলে রাজনীতিবিদদের ঐক্য ধরে রাখতে হবে। রাজধানীতে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, রাজনীতিতে পালিয়ে যাওয়ার মধ্যে সৌন্দর্য নেই। বর্তমানে ক্রান্তিকাল চলছে উল্লেখ করে তিনি বলেন, মানব কল্যাণে কাজ করলে সুন্দর দেশ ও সুন্দর পৃথিবী গড়া যাবে। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার। কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন, যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। আজকে গোটা পৃথিবীতে কিন্তু অস্থিরতা, সব মিলিয়ে আমরা যদি মানব কল্যাণে কাজ করি, সব মিলিয়ে আমরা যদি সুন্দর পৃথিবী তৈরির জন্য কাজ করি সবাই মিলে, তাহলেই আমরা সেটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শিক্ষকদের দাবি নিয়ে ৯-৬ করলে কোনো উপদেষ্টার গদি থাকবে না। রাজধানীতে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন তিনি। শিক্ষকদের সাথে যদি আপনারা ৯-৬ করেন, শিক্ষকদের সাথে যদি আপনারা ফাত্রামি করেন, তাহলে কিন্তু কোনো উপদেষ্টার গদি থাকবে না। সুতরাং শিক্ষকদের দাবি অবশ্যই আপনাদেরকে মানতে হবে। তাদেরকে আপনারা কিভাবে, তারা শহীদ মিনারে
এই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, এত কষ্ট করছে। এই যে শিক্ষা উপদেষ্টা, আপনি তো শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুতরাং এই শিক্ষকদের কষ্ট আপনি কেন অনুধাবন করতে পারছেন না? শিক্ষাবিদ, লেখক, বুদ্ধিজীবী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ন্যায় বিচার বঞ্চিত হলে সাধারণ মানুষ অদৃষ্টবাদী হয়ে ওঠে। এই সুযোগে ধর্মভিত্তিক রাজনৈতিক ধারার উত্থান হয়। প্রবীণ এই অধ্যাপক চ্যানেল আইকে বলেছেন, আদর্শ নির্ভর জীবনাচার ও সংস্কৃতি চর্চার অভাবে সাধারণ মানুষের চেতনা ও বোধের উন্নয়ন ঘটেনি। জান্নাতুল বাকেকিকার রিপোর্ট। হালের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মুখোমুখি হওয়া। একদল মানে ধর্মনিরপেক্ষতার বা অসাম্প্রদায়িকতার কথা বলে, আরেক দল ধর্মকেই ব্যবহার করার কথা বলে, বা ধর্মীয় রাষ্ট্র করবে এই রকম কথা বলে। কিন্তু দুয়ের মধ্যে মিল আছে, যে তারা বুর্জোয়া, তারা জনগণের যে মুক্তি, সেই মুক্তির জন্য চেষ্টা করবে না, এবং তারা মানে তাদের স্বার্থই দেখবে। দুই কারণে ঘটছে, একটা হচ্ছে সংস্কৃতির চর্চা নেই, আরেকটা হচ্ছে যে মানুষ কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না। এইটাই কিন্তু ওই যে মানুষকে হতাশ করে, এবং হতাশার দিক থেকে মানুষ আশ্রয় চায়। আশ্রয় চাইতে গেলে মানুষ ওই যে ধর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এটা খুব স্বাভাবিকভাবেই ঘটছে আমাদের এখানে। ব্রিটিশ, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশ আমল দেখার অভিজ্ঞতায় তিনি বলেন, সব আমলেই শ্রমজীবীদের কষ্টার্জিত অর্থ দেশের বাইরে পাচার হয়েছে। 3 আমলে উন্নয়ন ঘটেছে ধারাবাহিকভাবে, কিন্তু উন্নয়নের ধারা একটাই, সেটা হচ্ছে পুঁজিবাদী ধারা। এবং এই পুঁজিবাদী উন্নয়নের ধারা যা করে আমাদের জন্য তাই করেছে। সমাজচিন্তক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের অবকাঠামো উন্নয়ন হলেও অন্তর্গত উন্নয়ন ঘটেনি। এই উন্নয়নের যে বাইরের দিক আছে, দালান কোঠা, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, এগুলো সব ঠিক আছে, এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটার জন্য একটা প্রধান যেটা জিনিস দরকার, বিনিয়োগ। সেই বিনিয়োগটা ঘটলো না। উল্টো যেটা ঘটলো সেটা হলো যে আমাদের সম্পদ, যে সম্পদ সাধারণ মানুষের শ্রমের দ্বারা তৈরি, সেই সম্পদ বিদেশে পাচার হয়ে গেল। মোবাইল ফোন কেন্দ্রিক প্রযুক্তি নির্ভর বিনোদনের কারণে মানুষ আত্মকেন্দ্রিক হতে হতে সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এ থেকে উত্তরণের জন্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলছেন তিনি। আর যেটা জান্নাতুল বাকেকিকা, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, মত বিনিময়ে ভোট কেন্দ্র, ভোট গ্রহণ কর্মকর্তা, দেশের নিরাপত্তা ব্যবস্থা, অবৈধ অস্ত্র এবং এআই এর অপব্যবহার রোধ নিয়ে আলোচনা হয়েছে। আইজিপি জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে কাজ করবে 1.5 লাখ পুলিশ সদস্য। সব বাহিনী নির্বাচনের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে। নির্বাচনে 90,000 থেকে 1 লাখের মতো সেনা সদস্য ও 5.5 লাখের মতো আনসার সদস্য দায়িত্বে থাকবেন বলেও জানান তিনি। সব মিলিয়ে ভোটের মাঠে 8 দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মৃত্যুর ঘটনায় দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। একই সঙ্গে ছাত্রদল নেতারা ওই ঘটনার পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা সেটিও তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন। নিহত জুবায়েদ হোসেনের জানাজার নামাজ হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। অপরাধীদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার বিকালে আরমানিটোলার বাসায় এক ছাত্রীকে পড়াতে গিয়ে সিঁড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন জুবায়েদ হোসেন।
জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির পক্ষে ট্রাইব্যুনাল ১-এ প্রথম দিনে যুক্তিতর্ক উপস্থাপন করছেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। তিনি বলেছেন, এমন আইনে বিচার হচ্ছে যেখানে বলা হয়েছে হাত পা বেঁধে নদীতে সাঁতার কাটার জন্য। শুধু তাই নয়, শেখ হাসিনাকে সরাতে জুলাই আন্দোলনকারীরা একটা নকশা করেছিল বলে দাবি করেন তিনি। সারা দেশে বিস্তৃত অপরাধ হয়েছে প্রসিকিউশনের এমন বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে আমির হোসেন বলেন, মাত্র 20টি জেলার সাক্ষী দিয়ে এটা প্রমাণ করা যায় না। শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলেননি, এমন দাবি করেন স্টেট ডিফেন্স আইনজীবী। এর আগে বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন, এতে তারা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। আর রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছেন প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য দিয়েছেন 13তম সাক্ষী। সকালে উভয় মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজাকার নাতিপতি প্রসঙ্গে আমি বলেছি, আমি এই ছাত্র আন্দোলনের যে সমস্ত আন্দোলনকারীরা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে, তাদের প্রত্যেকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি কেহ রাজাকারের নাতিপতি বা রাজাকারের সন্তান? সবাই বলেছে, এবং আপনারা না শুধু, এবং আপনাদের জানা মতে কেউ সবাই বলেছে যে না, আমরা কেউ রাজাকারের নাতিপতিও না এবং সন্তানও না। এই যে রাজাকারের নাতিপতি শব্দটা, যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে, সাবেক প্রাইম মিনিস্টার, সেটা ঢালাও ভাবে এই ছাত্রদেরকে বলেন নাই। এই ছাত্রদের মধ্যেও যদি কেউ থেকে থাকে তাদেরকে বলেছে। যুদ্ধবিরতি শুরুর পরও গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 97 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 230 জন। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলিরা এখন পর্যন্ত 80 বার যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। আর ইসরায়েলের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী জিম্মিদের মরদেহ হস্তান্তর করছে না হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। ইসরায়েল ও হামাস একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করার পর ইসরায়েলি সামরিক বাহিনী IDF বলেছে তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন পুনরায় শুরু করবে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ করছেন রোগী ও স্বজনরা। তারা বলছেন, দায়িত্বে গাফিলতি, কর্তব্যে অবহেলা ও স্বেচ্ছাচারিতায় নিয়মে পরিণত হয়েছে। ভর্তি রোগীদের প্রয়োজনের চেয়ে কম ও নিম্নমানের খাবার দেওয়ারও অভিযোগ রয়েছে। পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চুর তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। পিরোজপুর জেলা হাসপাতালটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয় 1997 সালে। নির্মাণ করা হয় নতুন ভবন, পরে 100 শয্যা করা হলেও বাড়েনি সেবার মান। কাগজপত্রে নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালুর তথ্য থাকলেও বাস্তবে অধিকাংশই অচল। বাথরুমের অবস্থা এতটাই খারাপ যে যাদের শ্বাসের সমস্যা আছে তাদের মনে হয় যেন ওইখানে অক্সিজেন নিয়ে যাইতে হবে, নাহলে তারা বাথরুম করতে পারবে না। ট্রিটমেন্ট করা হয় সেই জিনিসগুলো ছিল একদম অপরিষ্কার। আমি নিশ্চিত যে ওনাদের সন্তানদের ওই যন্ত্র দিয়ে ট্রিটমেন্ট করবেন না। নির্ধারিত আসনের বিপরীতে রোগী বেশি থাকায় রয়েছে খাবার না পাওয়ার অভিযোগ। সেই সাথে প্রয়োজনের তুলনায় কম ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের। যে খাবার দেয় আমাদের, এই খাবার খাইতে পারি না। তারপর এখানে যে খাবারের রান্নার যে আপনার মশলা ঠিক মতন দেয় না, গোশের ভিতর কাঁচা থাকে, সবজি যদি দেয় তাহলে তা কাঁচা থাকে। আজকে যে খাবার দিতে আছে, এই খাবার খাইয়ে একজন মানুষ বাঁচতে পারে না। আসলে আমরা চাইতেছি যে সব রোগীদের যেন একটু খাবারটা বাড়াই দেয়। তবে সিভিল সার্জন জানান, জেলা হাসপাতালের সব বিষয় মনিটর করার জন্য কমিটি কাজ করছে। যে পরিচ্ছন্নতা কর্মী তাদের সংকট আছে, তারপরে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাই যাতে আমাদের হাসপাতাল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। একটা প্রেসক্রিপশনের ফুল 100% তো সম্ভব না, হয়তো কোনো প্রেসক্রিপশনে একটা দুটো হয়তো বাইরে থাকতে, যদি ওষুধ সাপ্লাই না থাকে সেক্ষেত্রে হয়তো বাইরে থেকে কিনতে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ ওষুধে আমাদের এখানে সাপ্লাই আছে। জানুয়ারিতে হাসপাতালের খাবার ও ঔষধ নিয়ে অনিয়মের সত্যতা পেয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন দুদকের 5 সদস্যের একটি দল। আল মুকসিদ, চ্যানেল আই। নিটোল ডাটা কৃষি সংবাদ। নোয়াখালীতে মালচিং পদ্ধতিতে আগাম শীতকালীন বেগুন চাষ করে সফল হয়েছেন কৃষক। পরিবেশ বান্ধব ও লাভজনক কৃষি প্রযুক্তি ব্যবহার করে দ্বিগুণ ফলন ও ভালো দরে বেগুন বিক্রি করে লাভবান হচ্ছেন তারা।
তাদের দেখে এই পদ্ধতিতে বেগুন চাষে আগ্রহী হচ্ছেন অন্য চাষিরা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নোয়াখালী উপজেলার সুবর্ণচরের ভুলুয়া নদীর পাড়ে আধুনিক পদ্ধতি ব্যবহার করে আগাম শীতকালীন বেগুন চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। উপজেলার চরজব্বর ইউনিয়নের ইমান আলী বাজারের কৃষক বাদশাহ আলম জানান, এবছর 50 শতক জমিতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেছেন তিনি। 50 ডিসিম বেগুন চাষ করতে যে আমার 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তারপরে দিয়ে এখান থেকে আমার ধরেন না 2 লক্ষ টাকার বেগুন বেচছি, আমি আরো 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা আশাবাদী বেচতে পারবো। মালচিং পদ্ধতিতে প্রথমে জমিতে পরিমিত রাসায়নিক ও জৈব সার দিয়ে সারি সারি বেড তৈরি করা হয়। চারা রোপণের পর শুধুমাত্র দেখভাল ছাড়া তেমন কোনো পরিচর্যা করতে হয় না। প্রথমে আমরা জমি চাষ করি, চাষ করার পরে সমস্ত মেডিসিন দিয়ে সারি বান্ধি, তখন মালচিং পেপার দিয়ে আমরা বেগুন চাষ করি। মালচিং পেপার ব্যবহার করলে উপকূলীয় অঞ্চলে বাড়ি বর্ষণের কারণে মাটি ধুয়ে যায় না, ফসলের সারগুলো ধুয়ে যেতে পারে না এবং পোকামাকড়ের আক্রমণ কম হয়। সুবর্ণচর উপজেলা কৃষি অফিস থেকে 1820 বেগুনের বীজ দিছে এবং বেগুনের বীজ দিয়ে লাগাইছে, ইনশাল্লাহ ভালো ফলন হয়েছে। এবছর উপজেলায় প্রায় 120 হেক্টর জমিতে আগাম শীতকালীন বেগুন চাষ হয়েছে বলছে কৃষি বিভাগ। আমরা এই বেগুন আবাদের জন্য এবং অন্যান্য শীতকালীন সবজি আবাদের জন্য কৃষকদেরকে আমরা সাধারণত প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রশিক্ষণ পরবর্তী সার, বীজ, কীটনাশক সহ উপকরণ সহায়তা দিয়ে থাকি। মালচিং পদ্ধতি পুরো উপজেলায় সম্প্রসারিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের রূপের নদীখ্যাত জাদুকাটায় বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন। সিলেটের সাদা পাথরের মতোই আলোচিত এই সীমান্ত নদীর পার কেটে ইতোমধ্যেই লুট হয়েছে অন্তত 50 কোটি টাকার বালু। পার কেটে বালু লুটেরাদের বিরুদ্ধে চালানো অভিযানে শ্রমিকদের আটক করা হলেও সবসময় ধরাছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বালু লুটের এমন দৃশ্য জাদুকাটা নদীর পারে। রূপের নদী যেন লুটের আখড়া। বালুখেকোদের দৌরাত্মে বিপন্ন তাহিরপুর উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদী কেন্দ্রিক পর্যটন। যতদূর চোখ যায় দৃশ্যপট জুড়ে শুধু পার কেটে বালু লুটের চিত্র। জাদুকাটা নদীকে ঘিরে সক্রিয় বিশাল বালুখেকো চক্র। আওয়ামী লীগ এবং কিছু কিছু বিএনপির সদস্যরা ওদের সাথে জড়িত, একই সাথে তারা হাত মিলিয়েছে। 20 টাকা ফুট প্রতি নৌকা মাঝে বেচা ধরাইছে। কিন্তু প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা কিছু করার নাই। আমরা চাই বোলাগঞ্জের সাদা পাথরের মতন বালুটাও যাতে এখানে ফেরত আসে। তবে দায় অস্বীকার করেছেন ইজারাদার সহ অভিযুক্তরা। বিভিন্ন লোকের মাধ্যমে পার কাটায় মাল নিতেছে, এটাতে আমাদেরকে রিপোর্ট করাচ্ছে, আমরা কাটাইতেছি। আমরা এটার বিপক্ষে। এটা বানোয়াট মিথ্যা অপপ্রচার, আর যাদেরকে আমরা আগে বাধা দিয়েছিলাম তারাই আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। আমরা জায়গা আগে তার নদীর বিলীন হয়ে গেছে, বাফার সম্পদ, বর্তমানে আমাদের কোনো দখলীয় কোনো জায়গা নাই। নদীর পার কাটা বন্ধে স্থানীয়দের পাশে চায় প্রশাসন। সার্বক্ষণিক ওইখানে আমরা টহলের ব্যবস্থা করছি, ওইখানে ওই কমিটিতে ওই টাস্ক ফোর্সে আছে, আমাদের পরিবেশের এডি আছে, ওই অঞ্চলের স্থানীয় জনগণেরও তো কিছু দায়িত্ব আছে। যারা এই পারগুলো কাটে তারা কি বিদেশ থেকে আসছে? দশকের পর দশক ধরে ড্রেজার ও শেইব মেশিনের তাণ্ডবে নদীর দুই পার ক্ষতবিক্ষত যেমন হয়েছে, তেমনি বেড়েছে জাদুকাটার প্রস্থ। রাজনৈতিক পট পরিবর্তন হলেও বন্ধ হয়নি ধ্বংসাত্মক কর্মকাণ্ড। এর মাঝেই নদীর দুটি বালুমহাল প্রায় 107 কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ইসি বৈঠক, অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে আলোচনা। 3 দফা দাবিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ, বাড়ি ভাড়া ভাতা 5% বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর সীমিত আকারে আমদানি পণ্য খালাস চলছে, দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টায় কর্তৃপক্ষ। এবং দেশ গড়তে রাজনীতিবিদদের ঐক্য ধরে রাখতে মির্জা ফখরুলের তাগিদ, মানব কল্যাণে কাজ করে ক্রান্তিকাল কাটানোর পরামর্শ।
চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন চ্যানেল আই।